উপন্যাস শ্রাবণ মেঘের রোদ্দুর, লেখিকা ইনায়া রোজ, পর্ব ৩, পাঠে স্নিগ্ধা আক্তার। তুমি আমাকে বারবার কষ্ট দাও শ্রাবণ ভাই, বারবার জোর করে নিজের আধিপত্যে বিস্তার করতে চাও। তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ভয় পাই, তোমাকে মেনে নিতে পারছি না। মেঘের এমন কথা শুনে মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায় শ্রাবণের। সে মেঘের দুবাহু চেপে ধরে মেঘকে একেবারে নিকটে নিয়ে হিসিয়ে বলে ওঠে, তুই চাইলেও তুই আমার, না চাইলেও তুই আমার। আমি যখন বলেছি তুই আমার, তার মানে তোর পুরো অস্তিত্বটাই আমার। আর এটাই যত তাড়াতাড়ি মেনে নিবি ততই তোর জন্য ভালো, জান। কিন্তু আমি তোমাকে কখনোই মেনে নিব না শ্রাবণ ভাই। আমার বাবা যেটা বলবে সেটাই হবে। শ্রাবণের রাগ যেন এবার তীর তীর করে বেড়েই চলছে। এই মেয়ে কি কখনোই তাকে একটু বুঝবে না? এত অবুঝ কেন এই মেয়ে? খেয়ে নে জান, কথা বাড়াস না। শ্রাবণের কথায় রাগ দেখিয়ে মেঘ বলে ওঠে, খাবো না আমি। তো কি খাবি? অন্য কিছু খাওয়ার ইচ্ছে আছে নাকি? শ্রাবণের হঠাৎ এমন কথায় ভড়কে গেল মেঘ। মানে? মেঘকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার আগেই মেঘের তুলতুলে ঠোঁট নিজের ঠোঁটের দ্বারা আগলে ধরল শ্রাবণ। মেঘ সর্বোত্তক চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নেওয়ার, কিন্তু কিছুতেই যেন পেরে উঠছে না শ্রাবণের সাথে। শ্রাবণ তো তার নিজ কাজে মগ্ন। মেঘ নিজেকে ছাড়াতে গেলে শ্রাবণ আরও অধিক জোরালোভাবে চেপে ধরে মেঘকে। এক সময় ছটফট বন্ধ করে শান্ত হয়ে যায় মেঘ। মেঘের তুলতুলে ঠোঁটের স্বাদ আস্বাদন করা শেষ হলে একটা সময় মেঘকে ছেড়ে দেয় শ্রাবণ। হাঁপিয়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে মেঘ। সেই সাথে মেঘের চোখ দিয়ে গড়িয়ে পড়ে বিষাদের অশ্রুকণা। এই লোকটা কি তাকে একদণ্ড শান্তিতে থাকতে দিবে না? কেন বারবার জোর করে নিজের অধিকার ফলাতে আসে এই লোক? মেঘকে ছেড়ে দিয়ে মেঘের কপালে নিজের কপাল ঠেকিয়ে শ্রাবণ এরপর ফিসফিস করে বলে ওঠে, জেদ ধরিস না জান। তুই নিজেও জানিস আমার সাথে জেদ ধরে কখনোই পারবি না তুই। চুপচাপ খেয়ে নে, নয়তো ওষুধের ডোজ আমিও ভালো দিতে পারি। বলেই মুখ তুলে মেঘের চোখের পানি দুহাতে আঙুলের দ্বারা মুছে দেয় শ্রাবণ। এরপর মেঘের হাত ধরে টেনে নিয়ে খাটে বসে নিজের কোলের উপর মেঘকে বসায় সে। খাবারের প্লেট হাতে নিয়ে আলতো হাতে খাইয়ে দিতে থাকে মেঘকে। মেঘ ও চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো খাবার খেয়ে নেয়। সে জানে এই উন্মাদ লোকের সাথে সে কখনোই পেরে উঠবে না। ফুল, এই নিলয়ের থেকে দূরে থাকবি। আমি চাই না কালকের ঘটনা আর কখনো তোর সাথে রিপিট হোক। কিছু থমকালো মেঘ, এরপর মৃদু কণ্ঠে বলে উঠল, কেন বারবার আপনি আমার জীবনে হস্তক্ষেপ করবেন শ্রাবণ ভাই? এর কারণটা নিশ্চয়ই তোর অজানা নয় না তোর জান। নতুন করে আর বলতে চাই না। আমাকে একটু একা থাকতে দিন শ্রাবণ ভাই, একটু শান্তিতে থাকতে দিন। একাই তো তোকে থাকতে দিচ্ছি। সময় যখন আসবে তখন না হয় আমার সাথেই থাকবে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে মেঘ। তার জীবনটা এমন কেন? কেন এত দুর্বিষহ? কেন আর 10টা সাধারণ মেয়ের মতো স্বাভাবিক না তার জীবন? এদিকে তার বাবা, অন্যদিকে শ্রাবণ, দুজনেই টানাপোড়ার মাঝখানে পিষে মরে যাচ্ছে সে। তার কথা কি কেউ একবারও ভাববে না? কখনো কি তার দুঃখ কষ্ট নিয়ে ভাববে না? মেঘকে এমন চুপচাপ বসে থাকতে দেখে শ্রাবণ মনে মনে আওড়ালো, এভাবে কষ্ট পাস না জান, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দিব খুব তাড়াতাড়ি, তোর সব কষ্ট লাঘব করে দিব। দুপুরবেলা শান্তিনিকেতন আজকে বিশাল তোড়জোড়ে চলছে। আজ ফয়েজ আহমেদের বড় ছেলে শাহরিয়ার আহমেদ মাহিদ বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরছে। সেই সুবাদেই শান্তিনিকেতনে আজ এত আয়োজন। রাহেলা বেগম আর আফসানা বেগম সেই কখন থেকে একে অপরকে এক রান্না করে যাচ্ছেন। করবেন নাই বা কেন? এত বছর পর বিদেশ থেকে বাড়ি
ফিরছে ছেলের ভালো মন্দ রান্না না করলে চলে কিভাবে। মাহিদ ক্যান আনতে এয়ারপোর্টে উদ্দেশ্যে বেরিয়েছে শ্রাবণ, মেঘ আর শ্রাবণের ছোট বোন শ্রেয়া। আজকে একেবারের জন্য হোস্টেল থেকে বাড়িতে ফিরছে শ্রেয়া, আর সেই শুনতেই পেল মাহিদ আসছে। তাই আর দেরি না করে শ্রাবণদের সাথে বেরিয়ে পড়েছে শ্রেয়া। আজকে মেঘ অনেক খুশি, কারণ তার ভাই আসছে অনেক দিন পর। কত মিস করছিল সে তার ভাইকে। আর শ্রেয়া একেবারের জন্য বাড়িতে এসে গেছে আজ। আর শ্রাবণের অত্যাচার তাকে সহ্য করতে হবে না ভেবেই আনন্দে নেচে উঠছে মেঘের ছোট্ট হৃদয়। এয়ারপোর্টে দাঁড়িয়ে অপেক্ষা করছে তারা তিনজন। তখনই দূর থেকে মাহিদকে দেখতে পায় তারা। মাহিদকে দেখেই মেঘ কিছুটা চেঁচিয়ে ওঠে, ভাইয়া। মেঘকে চেঁচিয়ে উঠায় তার দিকে শান্ত দৃষ্টিতে তাকায় শ্রাবণ। শ্রাবণকে এভাবে তাকাতে দেখে এক ভেংচি কাটে মেঘ, যেন সে শ্রাবণকে বিন্দুমাত্র ভয় পায় না। তার ভাইয়া চলে এসেছে, হু হু। কিসের ভয়, মনে মনে বেজায় খুশি মেঘ। মেঘের এমন ভাবভঙ্গি দেখে ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকায় শ্রাবণ। মনে মনে আওড়ায়, বেশি উড়িস না জান, তোর ডানা কেটে দিতে আমার বেশি সময় লাগবে না। মাহিদ এসে দাঁড়াতেই দৌড়ে তার কাছে গিয়ে তাকে জাপটে ধরে মেঘ। হাউমাউ করে কেঁদে দিয়ে অভিযোগের স্বরে বলে ওঠে, এত দেরি করলে কেন ভাইয়া? জানো তোমাকে আমি কত মিস করেছি। মেঘকে সান্ত্বনা দিতে দিতে মাহিদ বলে ওঠে, আরে পাগলি, এত কাঁদছিস কেন? এই তো চলে এসেছি আমি। বেশ কিছুক্ষণ মাহিদকে জড়িয়ে রেখে নিজের অভিমান অভিযোগ সব উগড়ে দেয় মেঘ। মেঘের এমন বাচ্চামোতে ছোট চোখ করে দুহাত পকেটে গুজে তার দিকে তাকিয়েছে শ্রাবণ। শ্রেয়া এবার শ্রাবণের দিকে তাকাচ্ছে, একবার মেঘ আর মাহিদের দিকে তাকাচ্ছে। এরপর শ্রেয়া মনে মনে বলে ওঠে, মেঘের বাচ্চা, বেশি ঢং করিস না, তোর কপালে দুঃখ আছে। কিছুক্ষণ পর মাহিদের চোখ পড়ে মেরুদণ্ড টানা করে দাঁড়িয়ে থাকা শ্রাবণের দিকে। এবার মেঘকে ছেড়ে দিয়ে দৌড়ে এসে শ্রাবণকে জড়িয়ে ধরে মাহিদ, কেমন আছো ভাই? কতদিন পর তোমার সাথে দেখা। হঠাৎ আক্রমণে কিছুটা ভড়কে যায় শ্রাবণ। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে সেও জড়িয়ে ধরে মাহিদকে। ভালো আছি ছোট, তুই কেমন আছিস? শ্রাবণকে ছেড়ে দিয়ে মাহিদ বলে ওঠে, এই তো একেবারে ঝাঁকানাকা। মাহিদের কথায় সবাই হেসে দেয়। শ্রেয়া এগিয়ে গিয়ে মাহিদের উদ্দেশ্যে বলে ওঠে, কেমন আছো মাহিদ ভাই? তুমি তো বিদেশে গিয়ে আমাদের একেবারে ভুলে গিয়েছো। মাহিদ হেসে শ্রেয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলে ওঠে, কত বড় হয়ে গেছিস রে শ্রেয়া তুই। আর তোদের কি করে ভুলে যাই বল, সবাইকে অনেক মিস করছি। এবার তাহলে যাওয়া যাক। সকলের কথার মাঝখানে গভীর কণ্ঠে বলে ওঠে শ্রাবণ। সকলেই সম্মতি জানিয়ে গাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখন ওই স্পাইডারম্যানের মতো সেখানে উপস্থিত হয় রাব্বি আহমেদ, শ্রাবণদের ছোট চাচা রাব্বি। তাকে দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে শ্রাবণ। এই যা সেরেছে বলে আহত দৃষ্টিতে মেঘের দিকে তাকায় শ্রেয়া। মেঘ কপাল চাপড়াতে চাপড়াতে মাহিদের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে। তাদের একেবারে কাছে এসে রাব্বি আহমেদ বলে ওঠে, হ্যালো গাইস, তোমাদের রাব্বি ফ্যান্টাস্টিক হাজির। এটা শুনতেই উচ্চস্বরে হেসে ওঠে মাহিদ। সে হাসতে হাসতে বলে ওঠে, ছোট চাচ্চু, তুমি আবার কবে থেকে রাব্বি আহমেদ বদলে রাব্বি ফ্যান্টাস্টিক হয়ে গেলে? সে অনেক কাহিনী। মাই ডিয়ার সান, শুধু তুমি একটু জেনে নাও, আমি রাব্বি ফ্যান্টাস্টিক। আমি একমাত্র মানুষ যে নিজেকে নিজের হাতে আবিষ্কার করছে। এখন চলো যাওয়া যাক। কয়েকদিন থেকে ভার্সিটি যাচ্ছে না মেঘ। শরীর খারাপ থাকার আপাতত ভার্সিটি যাওয়ার কোনো ইচ্ছে নেই তাছাড়াও শ্রাবণ ভার্সিটি চলে গেলে শান্তিমতো বাড়িতে থাকতে পারে সে। না হলে শ্রাবণের বাচ্চা সারাদিন তাকে বডিগার্ডের মতো পাহারা দিতে থাকে।
মেঘ বলেছিল সে অসুস্থ, তাই ভার্সিটি যাচ্ছে না। এই জন্য আজ তাকে বাড়িতে দেখতে আসছে মেঘের একমাত্র প্রাণপ্রিয় বান্ধবী রুহি। এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে রাহেলা বেগমকে, কেমন আছো আন্টি? ভালো আছি মা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। মেঘ কোথায় আন্টি? ওর ঘরে আছে। ঠিক আছে আন্টি। বলেই যেই না রুহি উল্টো করে যেতে যাবে তখনই আচমকা ধাক্কা লাগে মাহিদের সাথে। মাহিদ তাড়াহুড়ো করে কোথাও থেকে জানি আসছিল, তৎক্ষণাৎ সজোরে ধাক্কা লাগায় ধপাস করে মেঝেতে পড়ে যায়। রুহি চোখ মুখ কুঁচকে কুঁকিয়ে উঠে সে, সরি সরি, আমি খেয়াল করিনি। মাহিদের কথায় তার দিকে রক্তচক্ষু নিয়ে তাকায় রুহি, তেতিয়ে বলে ওঠে, কানা নাকি, চোখে দেখতে পান না? সরি বললাম তো, আশ্চর্য। উঠে দাঁড়ায় রুহি, এবার আবারও কর্কশ কণ্ঠে বলে ওঠে, সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায় নাকি? কে আপনি, যত সব। রুহির কথায় ভ্রুকুচকে তাকায় তার দিকে মাহিদ। তুমি কে মেয়ে? এভাবে কথা কেন বলছো আমার সাথে? নিঃশ্বাস ছেড়ে তাচ্ছিলের হাসি উঠে রুহি। হ্যাঁ, আমি মেঘের বেস্ট ফ্রেন্ড, এই পরিবারের খুবই কাছের একজন। আর এটা আপনার বাবার বাড়ি না যে এভাবে কথা বলবেন আমার সাথে। আমার বাপেরই বাড়ি এটা। মা বলে দাও এই ঝগড়াটে মেয়েটাকে। বললেই হনহনিয়ে ঘরের ভিতরে চলে যায় মাহিদ। রুহি হেসে তাকায় রাহিলা বেগমের দিকে। পাগল নাকি এই লোক আন্টি? আপনাকে মা ডাকছে। হঠাৎ ব্যাপারটা বোধগম্য হতেই তবদা খেয়ে যায় রুহি। রাহেলা বেগম মুখ টিপে হেসে বলে ওঠে, ওর বাবারই বাড়ি এটা মা। যাও, মেঘ উপরে তার ঘরে আছে। রুহি যেন টুপ করে মহাশূন্য থেকে পড়ে গেল। ভীষণ লজ্জা পেল সে। কাচুমাচু করতে করতে হতবুদ্ধির ন্যায় ভাবলার মতো হেসে সে এক দৌড়ে মেঘের রুমে উদ্দেশ্যে। খাটে আরামে চিৎপটাং হয়ে শুয়ে আছে, ফোন চালাচ্ছে মেঘ। ফোন চালাচ্ছে বললে ভুল হবে। আরামসে নিজের পছন্দের ড্রামা দেখছে সে। যখন সে বাড়িতে থাকে আর শ্রাবণ থাকে না, তখন সে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মেঘ। না হলে নিজের ঘরেও চোরের মতো চলাফেরা করতে হয় তাকে। মেঘ বুঝতে পারে না শ্রাবণ তার সাথে এমন কেন করে। একটা ঘটনার জন্য আজকে তাদের সম্পর্কের এই পরিণতি, না হলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। কিন্তু অন্যরকম হলেও বা কী হতো? তাও শ্রাবণ তাকে সবসময় বকাঝকা আর মারের উপর রাখে। তখনই আচমকা হুড়িমুড়ি করে ঘরে প্রবেশ করে রুহি। রুহিকে এভাবে ঘরে ঢুকতে দেখে কিছুটা অবাক হয় মেঘ। লাফিয়ে শোয়া থেকে উঠে বসে সে। কিরে রুহি, কখন এলি তুই? আসবি আমাকে জানাবি না? জানালি না কেন? রুহি খাটে বসতে বসতে বলে ওঠে, রাখ সেসব কথা, আগে আমাকে একটা কথা বল, তোর দামড়া ভাই যে বিদেশ থেকে দেশে ফিরেছে, বললি না কেন? আমাকে বললে তো আজ এমন বিবৃতিকর পরিস্থিতিতে পড়তে হতো না। কেন, কি হয়েছে? এরপর একটু আগের ঘটনা মেঘকে খুলে বলে রুহি। রুহির কথা শুনে খাটে গড়িয়ে গড়িয়ে হাসতে শুরু করে মেঘ। মেঘের বাচ্চা, তোর মুখ আমি ভেঙে দিব। আমার করুণ অবস্থার মজা নিচ্ছিস তুই? বহু কষ্টে নিজের হাসি দমিয়ে সোজা হয়ে বসে মেঘ। যা হয়েছে ভুলে যা বুনু। ভাব তুই মুহূর্ত তোর জীবনে কখনো আসেনি। দেখবি সব আবারও ঝাঁকানাকা। এরপর আরও নানা রকম কথা বলতে থাকে তারা দুজনে। বিকেলবেলা রাব্বি আহমেদ এর স্ত্রী এবং ছেলে মেয়ে এসেছে। তারা ঢাকায় থাকে, তাই মাহিদের আসার খবর শুনে বেড়াতে এসেছে। এই পরিবারের সদস্য হওয়ার সঙ্গেও দূরে থাকায় এখন তারা এই পরিবারের নিকটতম কুটুম স্বরূপ হয়ে গিয়েছে। তবে তাদের মধ্যকার মিল এখনও অটুট। রাব্বি আহমেদের স্ত্রী সুইটি বেগম, তাদের এক মেয়ে দুই ছেলে। বড় ছেলে আহিল আহমেদ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
মেয়ে আদিবা আহমেদ ইন্টার পরীক্ষা শেষ করে বর্তমান ভার্সিটিতে অ্যাডমিশন এর জন্য প্রিপারেশন নিচ্ছে। আর তাদের ছোট ছেলে আরজ আহমেদ ক্লাস 4-এ পড়ে। পুরো আহমেদ পরিবারের সবচেয়ে ছোট সদস্য হলো আরজ। যেমন দুষ্টু তেমনই পাকনা সে। তার কার্যকলাপ রীতিমতো সবাইকে আশ্চর্যের সাথে সাথে তব্দা খাইয়ে দেয়। তার সকলেই আসতেই যেন বাড়িতে হইহুল্লোড় পড়ে যায়। সোফায় এক কোণে বসে আছে, ফোন চালাচ্ছে শ্রেয়া। তখনই তাকে পাশ কাটিয়ে যেতে নেয় আহিল। তাকে দেখে একগাল হেসে শ্রেয়া বলে ওঠে, আরে আহিল ভাইয়া যে, কেমন আছো? শ্রেয়ার দিকে ভুরু কুঁচকে তাকায় আহিল। নিরেট কণ্ঠে বলে ওঠে, আগে যেমন ছিলাম তেমনই আছি, একেবারে জালিম। শেষের কথাটা কিছুটা টেনে টেনে বলে আহিল। কথাটা শুনেই তৎক্ষণাৎ মাথার রক্ত চেপে যায় শ্রেয়ার। হনুমানের বাচ্চা, কখনো কি একটু সুন্দর করে কথা বলতে পারিস না? সুন্দর কথা আর তুই, ছ্যাঃ, নিজের চেহারা দেখছিস? অবশ্যই দেখছিস। এত সুন্দর চেহারা দেখে নিশ্চয়ই ফিদা হয়ে গেছো তুমি। ওয়াক্থু, ফিদা হব তাও তোর উপর, আল্লাহ মাফ করো। আহিল ভাই, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, এমন বিশ্রী শয়তান থেকে আমাকে রক্ষা করো। আহিলের এমন কথা শুনেই সোফা থাকা একটা কুশন সজোরে আহিলের মুখে ছুঁড়ে মেরে গটগট করে সেখান থেকে চলে যায় শ্রেয়া। ডাইনির বাচ্চা, তোর খবর আছে। বলেই কুশনটা সোফায় ছুঁড়ে আহিলও গটগট করে হেঁটে চলে যায়। হেলে দুলে নিজের রুমের দিকে যাচ্ছিল মেঘ। হঠাৎই তার পা জোড়া থমকে যায় সামনে থাকা মানুষ দুটোকে দেখে। অতিশয় সুন্দরী এক রমণী, পরনে গোলাপি কালারের একটা চুড়িদার, দোতলায় অবস্থিত ছাদ খোলা বারান্দায় দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে শ্রাবণের সাথে। এই সুন্দরী রমণী আর কেউ না, তার ছোট চাচুর মেয়ে আদিবা। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে শ্রাবণ নিজেও দাঁত কেড়ে হেসে হেসে কথা বলছে আদিবার সাথে, যা দেখে সহসাই আশ্চর্য হয় মেঘ। এই লোক হাসতেও জানে? জানতো না মেঘ, কখনো দেখছে বলে মনে পড়ছে না তার। হঠাৎই মেঘের অন্তরে কেমন যেন চিনচিনিয়ে ব্যথা অনুভব করল সে। কই, তার সাথে তো কখনো এমন হেসে হেসে কথা বলেনি, উল্টো আরও উদম কেলানি দেয় যখন তখন। আর এখন কি সুন্দর চকমকে দাঁতগুলো নিয়ে হেসে চলেছে। হঠাৎই মেঘের চোখ জোড়া কেমন যেন টইটুম্বুর হয়ে ওঠে। অজানা ব্যথায় অন্তর যেন লাফিয়ে উঠছে তার। না, আর এই দৃশ্য চাক্ষুষ অবলোকন করা অসম্ভব তার পক্ষে। তৎক্ষণাৎ দাঁড়িয়ে না থেকে হনহনিয়ে সেই স্থান ত্যাগ করে নিজের রুমে চলে যায় মেঘ। গিয়ে ধড়াম করে লাগিয়ে দেয় দরজার কপাট। মেঘের যাওয়ার দিকে আর চোখে তাকিয়ে আবারও নিজের চিরাচরিত্র রূপে ফিরে আসে শ্রাবণ। মূলত এতক্ষণ আদিবা তাকে অ্যাডমিশনের সম্পর্কে নানান প্রশ্ন জিজ্ঞেস করছিল, কিন্তু মেঘকে আসতে দেখেই শ্রাবণ ইচ্ছে করে আদিবার সাথে এমন হেসে হেসে কথা বলছিল।